আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আলোচনার টেবিলে সমাধান দেখছে না বিক্ষোভ সমাবেশে জামায়াতের সেক্রেটারি। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনে গণভোট চায় দলটি। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন দেশের গণতন্ত্রের জন্য ভালো নয় মন্তব্য মির্জা ফখরুলের। অস্থিতিশীলতার জন্য রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বললেন আমির খসরু। রাজপথ নয় চলমান বিরোধের নিষ্পত্তি হবে ঐক্যমত্য কমিশনে বললেন প্রেস সচিব। নির্বাচনী কর্মকর্তারা অনিয়ম করলে মুখোমুখি হতে হবে শাস্তির। নতুন আইনের অনুমোদন। ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই আন্দোলনে গণহত্যা চালায় শেখ হাসিনা সরকার। ট্রাইব্যুনালে বললেন নাহিদ ইসলাম। তার সাক্ষ্য মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন চিফ প্রসিকিউটর। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত মন্তব্য নির্বাচন কমিশন সচিবের। আদালতের সিদ্ধান্তের উপর আস্থাশীল কমিশন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা ছাত্রদল ও ছাত্র শিবিরের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্রদল সেক্রেটারির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে একটি দল বাধা দিচ্ছে। কোনো টালবাহানা না করে সনদের আলোকে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। জুলাই সনদ, পিআর দৃশ্যমান বিচার সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আগে জামায়াত নেতারা বলেন, দেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দিবে না জনগণ। এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল কর্মসূচি পালন করে। রিপোর্ট আদ্দিন সজীবের। 24 গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবার রাজপথের আন্দোলনে জামাত ইসলামী। স্লোগানই তাদের বার্তা পরিষ্কার। ঐক্যমত্য কমিশনের আলোচনার পাশাপাশি এমন বিক্ষোভ কর্মসূচির কারণ কি কেবলই রাজনৈতিক মহড়া, তার জবাব দিলেন জামাত নেতারা। এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের ন্যায় তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে। জামাত ইসলামী একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি সহ জরুরি সংস্কার না করলে দেশ বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। সেজন্য কোন টালবাহানা না করে আমরা ঐক্যমত্য কমিশনকে এবং সরকারকে, যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান, আপনি সকলকে ডাকুন। কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে, এখনো সময় আছে, আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। কোন রাজনৈতিক দল বা সরকারের ভেতরে বাইরে যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিরোধ করারও হুঁশিয়ারি দেয় জামাত ইসলামী। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতে দ্বিধাবোধ করব না। এদিকে একই দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ 7টি রাজনৈতিক দল। ঢাকারই কথা না, কারণ তাদের একদম উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270 উপরে। তাতে এখনো সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়? ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করার দাবিও জানান তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
আলোচনা চলমান থাকা অবস্থায় পিআরের দাবিতে কিছু দলের আন্দোলন কর্মসূচি দেশের জন্য মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে দেশের মানুষই সিদ্ধান্ত নেবে, বাইরের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনকে সামনে রেখে কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চিকিৎসা শেষে সহধর্মিণীকে নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অমীমাংসিত বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে যখন আলোচনা চলছে তখন হঠাৎ পিআর সহ বিভিন্ন দাবিতে ইসলামিক দলগুলোর আন্দোলন কর্মসূচির ভালো ফল হবে না। এ ধরনের দ্বিমুখী সিদ্ধান্তে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে মন্তব্য করে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে। এদিকে রাজধানীর হাতিরঝিলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলের দাবি দেওয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের উপর আস্থা রাখতে হবে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে নিজেদের দাবি পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় দেশে স্থিতিশীলতা আসবে না, পরাজিত শক্তির ফিরে আসার দ্বার উন্মোচিত হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা অর্জন করাই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে এক পোস্টে তিনি জানান, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় বিএনপি। সমন্বিত প্রয়াসের মাধ্যমে বিএনপি সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। ইতিমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে 7,000-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে অনেকে পদচ্যুত ও বহিষ্কার করা হয়েছে। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার। নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম করলে শাস্তির বিধান রেখে আইনের সংশোধন করছে সরকার। এ সংক্রান্ত 2টি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া এনবিআরের একটি আইনেরও খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। তিনি বলেন, রাজপথ নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধের নিষ্পত্তি হবে জাতীয় ঐকমত্য কমিশনে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। এ সময় নির্বাচন কমিশনের 2টি ও জাতীয় রাজস্ব বোর্ড সংক্রান্ত একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন স্বপ্রণোদিত হয়ে যেসব সংস্কার করেছে সেগুলোর তালিকা করার জন্য। ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে 24টি অলরেডি বাস্তবায়িত হয়েছে এবং আংশিক বাস্তবায়িত হয়েছে 14টি, বাকিগুলো খুবই দ্রুত গতিতে বাস্তবায়নের পথে আছে। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে 4 রাজনৈতিক নেতা সফর সঙ্গী হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হচ্ছেন তারা। পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তারা
তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য। জামাত সহ কয়েকটি দলের যুগপৎ আন্দোলন প্রসঙ্গে সরকারের এই মুখপাত্র বলেন, এসব সংকট কেটে যাবে, সিদ্ধান্ত হবে ঐকমত্য কমিশনে। এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের জবানবন্দিতে কথা বলেন নাহিদ ইসলাম। তার সাক্ষ্য মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য দেন নাহিদ। তরিক ইসলামের রিপোর্ট। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, ক্ষমতা পাকাপোক্ত করতেই হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনা সরকার। ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং একটা পর্যায়ে তারা নারী সমন্বয়কদেরকে আরো গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে। জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যেয়ে আমরা সমঝোতা করেছি, এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল, আইনজীবীরা আন্দোলন করছিল, আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে, সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয়। জবানবন্দিতে জুলাই হত্যা ও গুমের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের শাস্তির দাবি জানান নাহিদ ইসলাম। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মামলা প্রমাণে নাহিদ ইসলামের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে নাহিদ ইসলামকে জেরা শেষে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জানান, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে এই আন্দোলন করা হয়েছে। তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল যে বৈধ সরকারকে উৎখাত করার জন্য। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের সিদ্ধান্তের উপর আস্থাশীল কমিশন। নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো দমে প্রস্তুত ইসি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি জানাতে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন পুরোদমে প্রস্তুত উল্লেখ করে আখতার আহমেদ বলেন, নির্বাচনী সামগ্রী নিয়েও কোনো সংশয় নেই। নির্বাচন সামগ্রী নিয়ে যে সংকটে পড়বো কিনা বা সাপ্লাই লাইনটা ঠিক মতন আছে কিনা, এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। সময়ের সীমাটা আমরা নির্ধারণ করেছিলাম সেপ্টেম্বর, আমরা ইনশাল্লাহ সেটার ভিতরে যাবতীয় সামগ্রী পাচ্ছি। সীমানা নির্ধারণকে ঘিরে দেশের বিভিন্ন নির্বাচন অফিসে ভাঙচুরের বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলে জানান সচিব। সীমানা নিয়ে আজকে পর্যন্ত 14টা রিট হয়েছে। আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার, এটা সাবজুডিস হবে, আমার কথা বলার এখতিয়ার। যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক। ভোট গ্রহণের জন্য প্রবাসীদের নিবন্ধন করতে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে, এনআইডি দিয়ে মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল। ইতোমধ্যে যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এমন 22টি রাজনৈতিক দলকে নতুন করে নিবন্ধনের বিষয়টি আগামী সপ্তাহের শুরুতে কমিশন বৈঠকে চূড়ান্ত করা হবে বলেও জানান সচিব। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। অন্যদিকে শিবিরের নেতারা বলেন, কেবল চাকসুতেই নয়, সব বিশ্ববিদ্যালয়ে অহেতুকভাবে একই অভিযোগ করছে ছাত্রদল। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। মাত্র কয়েক সপ্তাহ আগে জোবরা গ্রামের অধিবাসীদের সাথে সহিংসতার পর চাকসু নির্বাচনকে কেন্দ্র করে সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে আনন্দমুখর পরিবেশ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেলকে ঘিরে। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন হৃদয়। অপরদিকে বেলা 2:45 বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সংগঠনের কেন্দ্রীয় নেতা সাইদুল ইসলাম সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে শিবিরের প্যানেল ঘোষণা করেন। এই প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে স্থান পেয়েছে দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী আকাশ দাস। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা, রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রনি। সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ ছিল ছাত্রদল ও শিবির নেতাদের। অব্যবস্থাপনার পরেও আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রাখতে আমরা এখানে নির্বাচন করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে তারা এই অভিযোগের তীরটা তোলার চেষ্টা করে। এটা তাদের একটা দেউলিয়াতের বহিঃপ্রকাশ। নির্বাচনে সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন। আমি চাই প্রত্যেকটি শিক্ষার্থী তাদের এই ক্যাম্পাসটাকে নিজের মতো করে নিজের মতো ভালোবাসুক। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিরাজ করছে উৎসবের আমেজ। 11টি প্যানেল এবং স্বতন্ত্র মিলিয়ে 903 জন প্রার্থী চালাচ্ছেন প্রচারণা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, রাকসু ও চাকসু নির্বাচনে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভোট গণনার পদ্ধতি বিষয়ে সেখানকার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের এক্সপিরিয়েন্সটি কিন্তু আমরা একটু শেয়ার করলাম, যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে। এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই জন্যই তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে এবং ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি। আইন তৈরি করে আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সিডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গত 1 বছরে হাসিনা সরকারের দুর্নীতির কাঠামো ভেঙে দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই অনুষ্ঠানে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি বিষয়ক সেমিনারে উঠে আসে রাজনৈতিক মতবিরোধ, নির্বাচন ব্যবস্থা সহ নানা বিষয়। রাজনৈতিক ঐক্যমত প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আলোচনার মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর মতবিরোধ সমাধান প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত দ্বৈধতা থাকবে, কিন্তু আমরা সেই মতদ্বৈধতা সামনাসামনি আলাপ করব এবং সবশেষে গিয়ে যদি গণতন্ত্র বিচার করি, তাহলে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেজরিটির বেসিসে আমরা একটা সিদ্ধান্ত আসব। অনুষ্ঠানে নির্বাচনে টাকার খেলা বন্ধ করার তাগিদ দিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতিকে দুর্নীতিমুক্ত না করলে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই এবং তার মাধ্যমে যদি একটা গণতান্ত্রিক উত্তরণ আমরা ঘটাতে চাই,
তাহলে কিন্তু আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। এ সময় বিগত সরকারের সময় জ্বালানি খাতে দুর্নীতির কথা তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। জানান দায়িত্ব নিয়ে প্রায় $2 বিলিয়ন বেশি বকেয়া পরিশোধ করেছে সরকার। এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হয়েছে। বিদ্যুৎ খাতের যে দুর্নীতির আরো অনেকগুলো কাঠামোগত বিষয় ছিল, যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিই। বর্তমানেও যারা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত হচ্ছে তাদেরকে চিহ্নিত করার আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অটোমেশন প্রক্রিয়ার নানা জটিলতায় কাঙ্ক্ষিত বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় হতাশ ভুক্তভোগী শিক্ষার্থীরা। দ্রুত এই প্রক্রিয়া বাতিল করার দাবি জানান তারা। বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শেখ মহিউদ্দিন জানান, অটোমেশনের কারণে মেডিকেল শিক্ষা থেকে ছিটকে পড়ছেন অনেক শিক্ষার্থী। তাই প্রতি বছর অনেক আসন শূন্য থাকছে মেডিকেল কলেজগুলোতে। এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় 2024-25 শিক্ষাবর্ষে অংশ নেয়া প্রায় 1,32,000 শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় 60,095 জন। 67টি বেসরকারি মেডিকেল কলেজের 6,295টি আসন বরাদ্দ থাকলেও এখনও 467টি আসন শূন্য রয়েছে। প্রশ্ন উঠেছে, পরীক্ষায় যোগ্যতা প্রমাণ দেয়া শত শত শিক্ষার্থী থাকা সত্ত্বেও কেন আসনগুলো ফাঁকা রয়েছে? শিক্ষার্থীরা বলছেন, পছন্দের মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় অনেকে আগ্রহ হারাচ্ছেন এই সেক্টরে লেখাপড়ায়। অটোমেশনের কারণে আমাদের মেরিট অনুযায়ী আমি আমার যোগ্যতাটা প্রমাণ করতেছি, কিন্তু আমি আমার পছন্দের কলেজ যেটা সেটাতে আমি ভর্তি হতে পারতেছি না। মেডিকেল এমনি তো আপনারা সবাই জানেন যে মেডিকেলে অনেক প্রেশার থাকে, মেন্টালি যে কি প্রেশার, ওই সময় বাবা মার প্রয়োজনটা সব থেকে বেশি হয়। এই জিনিসটা যদি আসলে ক্যান্সেল করা যায় তাহলে বেশি বেটার হয়। আমরা যে আমাদের পছন্দ কলেজ চুজ করে ওই কলেজেই পড়তে পারি, তাহলে এটা সব থেকে বেশি বেস্ট। অটোমেশন প্রক্রিয়ায় এবছর কয়েক ধাপে ভর্তি প্রক্রিয়া চলমান থাকায় শিক্ষা কার্যক্রম থেকে 4-5 মাস পিছিয়ে পড়েছে অনেক শিক্ষার্থী। অটোমেশনের নামে বেসরকারি মেডিকেল খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করছেন বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অটোমেশনের ফলে আমরা সম্পূর্ণ ছাত্র পাচ্ছি না, যার ফলে হয়েছে কি আমাদের শিক্ষকের বেতন সহ অন্যান্য যে সমস্ত খরচাদি আছে সেগুলো আমরা সংকলন করতে পারছি না। স্থবিরতা যেটা হচ্ছে অ্যাডমিশনের কারণে আমরা উজ্জ্বল স্টুডেন্টদেরকে হারাচ্ছি বিভিন্ন সেক্টরে। তো যার জন্য দেখা যাচ্ছে যে ভর্তি যেটা ছিল পরিপূর্ণ অন্যান্য মেডিকেল কলেজ অন্যান্য সময়, সেক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি এবং ফরেনাররাও এটা দেখে তারা আমাদের বাংলাদেশে এসে লেখাপড়া করার উদ্যোগটা হারিয়ে ফেলছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন। এতে স্বপ্ন পুড়ছে অনেক শিক্ষার্থীর, রাজস্ব হারাচ্ছে সরকার। তার মেডিকেল কলেজ ঠিক না করে আমাদের বেসরকারি মেডিকেল কলেজে ক্ষমতা এই ব্যারিয়ার তৈরি করে, বিভিন্ন রকম বাধা বিপত্তি তৈরি করে। এটা আমাদের মানসিকতার সমস্যা, যার কারণে আমাদের দেশটাকে উন্নত করা যাচ্ছে না। এখানে যদি আজকে ছেড়ে দেয়, এই একদম বিপ্লব হয়ে যাবে মেডিকেল কলেজে। মনে করি হাসপাতালে একটা বিপ্লব হবে, চিকিৎসা ব্যবস্থার একটা বিপ্লব হবে আমাদের দেশে। ওয়েট করতেছে শুধু একটু সাহায্য করা। ঘুরায় পেঁচায় আমি অটোমেশন কেন রাখবো? দেখতে তো ফল খারাপ, যে আমার সিট খালি যাচ্ছে, স্টপ, নতুন জায়গায় গেলাম। আমি এখানে জিত করার তো কোনো দরকার নেই। এখানে জিত করে তো আমার নিজের ক্ষতি নিজে করতেছে, আমার দেশের ক্ষতি মানে আমার নিজের ক্ষতি। এর আগে 2022-23 শিক্ষাবর্ষে 217টি এবং 2023-24 শিক্ষাবর্ষে 142টি আসন খালি ছিল বেসরকারি মেডিকেল কলেজগুলোতে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় 647 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 241 জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত বিভিন্ন জেলার কারিগররা।
দিনরাত খড়, বাঁশ, পাটের সুতলি আর কাদামাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন এক একটি প্রতিমা। এবার প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও মজুরি বাড়েনি বলে অভিযোগ কারিগরদের। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশি নজরদারির পাশাপাশি থাকছে সিসি ক্যামেরাও। শেরপুর এবং পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। বছর ঘুরে আবার শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আর পূজাকে সামনে রেখেই প্রতিমা তৈরিতে মহাব্যস্ত শেরপুর, পটুয়াখালীর কারিগররা। দিনরাত কাদামাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গার এক একটি প্রতিমা। পাশাপাশি তৈরি করছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর প্রতিমাও। মাটির কাজ শেষে প্রতিমাগুলো রোদে শুকিয়ে গেলে দেয়া হবে রং তুলির আঁচড়, পরে করা হবে সাজসজ্জার কাজ। দিনরাত 24 ঘন্টা খাটতে হয়, খাটনি হিসাবে দাম নাই। আমাদের মূর্তি এবার সর্বনিম্ন 30, সর্বোচ্চ 40-45। নতুন যারা তারা এই কাজে আসতে চায় না, কিন্তু আমাদের যদি সরকার থেকে কিছু সহযোগিতা করতো, সাহায্যটা যদি দিত, তাহলে আমাদের ভালো হইতো আর কি। এবছর শেরপুর জেলার 5 উপজেলায় 169টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং আমার দল, জাতীয় দলের সকল নেতাকর্মীর সার্বিক সহযোগিতা আমি চাই। এদিকে পটুয়াখালী জেলার 188টি মণ্ডপে এবার অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। প্রতিটি মণ্ডপে পুলিশি নজরদারি সহ থাকছে সিসি ক্যামেরা। সামনের শারদীয় দুর্গা উৎসবটা পালন করতে পারবেন, আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকবো। আপনাদের কোনো ধরনের ভয় ভীতির ভিতর থাকার প্রয়োজন নেই। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সবার সহযোগিতা চেয়েছেন পূজা কমিটির সদস্যরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে প্রতিমা ভাঙচুর ও পূজার পরিবেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ নানা অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর কর্মীটোলায় র্যাব সদর দফতরে অধিনায়ক সম্মেলন শেষে তিনি বলেন, সত্য সংবাদ উপস্থাপনের মাধ্যমে এই অপতথ্যের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংসদ নির্বাচন ও আসন্ন জাতীয় নির্বাচনে পেশাদারিত্বের সাথে কাজ করতে র্যাব পুরোপুরি প্রস্তুত বলেও জানান উপদেষ্টা। স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া ই দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনতে, সবাই হয়তো শোনার কথা, যে এই যে কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাদি সব কটা ভুয়া মিছে, কোনোটা সত্যি না। ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনাদের এই যে মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মনসারুল হক ইসলাম, এজিএস পুরুষ ফেরদৌস আল হাসান, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা সহ 25 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান। শপথ নেওয়ার পরে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, সকলের সহযোগিতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় তারা ভোটারদেরকে ধন্যবাদ জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে হল সংসদ নির্বাচনে বিজয়ীদের হলে হলে শপথ করানো হয়। প্রথম দিন এসেই তাদের সিটটি বুঝতে পান, তার জন্য আমাদের জাকসুর পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং তাদেরকে আমরা বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। যে জাকসু পেয়েছি এর দ্বারা আমরা আশা রাখছি এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের জন্য কথা বলবে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হবে এবং প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রাখবে এবং জাকসু শুধুমাত্র নিজের হবে না, জাকসু হবে সবার। আমরা শিক্ষার্থীদের জন্য কি করতে পারবো এবং যারা আমাদের ভোট দিয়ে জয়ী করেছে তাদেরও চিন্তা যে আমরা কতটুকু তাদের দাবি আদায় করতে পারবো। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025। এতে অংশ নিয়েছে 4টি দেশের 100টি প্রতিষ্ঠান। সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে হারে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হওয়ার কথা ছিল তা হয়নি। সার্ক উজ্জীবিত হওয়ায় ব্যবসায়ীদের এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে বা সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সচিব। Together we can invest more and we can trade more, we can manufacture more and we can flourish ourselves for this region at the global platform. That should be
the objective of today's fair. This region is not performing well. Reciprocal tariff issue announced by the US, that has forced the other countries to rely on the region. Bangladesh is now almost at the verge of graduation to developing economy. আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কৃষি খাতে উদ্যোক্তা তৈরি, দক্ষতার উন্নয়ন ও আর্থিক পৃষ্ঠপোষকতাকে গুরুত্ব দিতে দেশের ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোগে কক্সবাজারে আয়োজিত দিনব্যাপী কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের এমডি মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন সহ বিশিষ্টজনেরা। আয়োজনে যোগদান ৩০০ কৃষি উদ্যোক্তা। সবশেষে উন্মুক্ত ঋণ দেওয়া হয় জেলার ১৩ জন কৃষককে। ট্রান্সফর্ম টু গ্রো প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হল এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশনের বার্ষিক বিক্রয় সম্মেলন। এর উদ্বোধন করেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন নাসির। উদ্বোধনী বক্তব্যে তসলিম উদ্দিন খান কোম্পানির লক্ষ্য অর্জনে প্রোগ্রাম ডিভিশন ও ফার্মা ডিভিশনের কর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান এবং সুলভ মূল্যে মানসম্মত ওষুধ আরও বেশি ফার্মেসিতে পৌঁছে দিতে সবাইকে অনুপ্রাণিত করেন। আয়োজনটিতে ২০২৫-২৬ অর্থ বছরের লক্ষ্য ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপক বিক্রয় ও বিপণন শেখ জাহিদুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের কেরালা রাজ্যে মস্তিষ্ক খেকো পিএএম রোগে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৬৯ জনের শরীরে শনাক্ত হয়েছে বিরল এই অসুখ। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সব বয়সী মানুষের মধ্যে এই সংক্রমণ দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, মস্তিষ্ক খেকো অ্যামিবা নামে পরিচিত নেগলেরিয়া ফাউলেরি জীবাণু উষ্ণ, পরিশোধিত, অপরিশোধিত বা বদ্ধ মিঠা পানিতে জন্ম নেয় এবং সাধারণত নাক দিয়ে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। এতে প্রাথমিকভাবে মাথা ব্যথা, জ্বর, বমি, বিভ্রান্তি দেখা দিলেও অল্প সময়ের মধ্যেই মস্তিষ্কের টিস্যু নষ্ট হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে। আর এর আগে এই রোগে মৃত্যুহার প্রায় ১০০% থাকলেও কেরালায় দ্রুত শনাক্ত ওষুধ প্রয়োগে কয়েকজন রোগী বেঁচে ফিরেছেন। তবে তারা সম্পূর্ণ সুস্থ কিনা সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় রাজ্য জুড়ে সতর্কতা জারি করে মানুষকে পুকুর, হ্রদ ও অপরিশোধিত পানি পান কিংবা গোসল না করার আহ্বান জানানো হয়েছে। পাতা পচা রোগের সংক্রমণে দুশ্চিন্তায় পঞ্চগড়ের চা বাগানের মালিকরা। এই রোগের কারণে উৎপাদন কমে গিয়ে লোকসানের আশঙ্কা তাদের। চা বোর্ড বলছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে। চাষিরা বলছেন, অবিলম্বে পাতা পচা রোগের সমাধান না হলে বিপর্যয়ের মুখে পড়বে উৎপাদন। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। সিলেট ও চট্টগ্রামের পর চা উৎপাদনে তৃতীয় সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গত ২ দশকে নীরব বিপ্লব ঘটেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সমতলের এই জেলায় গড়ে উঠেছে ৭,৫০০ চা বাগান ও ৩৪টি কারখানা। তবে সম্প্রতি এসব বাগানে চা গাছে ২০ থেকে নতুন পাতা বের হওয়ার পর তা পচে যাচ্ছে। এতে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে চা পাতার উৎপাদন। ওষুধসহ নানা কৌশলেও সংকট কাটছে না। ৬ বিঘা চা চাষ করছি,
এর মধ্যে দেখা যায় যে 1-1.5 বিঘা ভালো আছে, বাকি সব কিন্তু এই পচরায় শেষ হয়ে গেছে। পোকায় পাতা খেয়ে শেষ, একদম পাতা নাই। এ অঞ্চলে চা শিল্পকে ঘিরে তৈরি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা চা শ্রমিকদের। আশেপাশে তো কোনো কারখানা নাই যে আমরা কাজ করব, এই চা বাগানটা হওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে এবং বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে পারতেছি এবং বউ বাচ্চাকে লালন পালন করতে পারতেছি। এই ফ্যাক্টরি যদি না চলে, এখানে তো হাজার হাজার মহিলা পুরুষ কাজ করে, আর এই ফ্যাক্টরি যদি না চলে আমরা অসহায় হয়ে যাব। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান জানান, উৎপাদনের হার ও গুণগত মান অক্ষুণ্ণ রাখতে চা চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। কন্টিনিউয়াস বৃষ্টি হলে আমরা কোন রকম ফাঙ্গিসাইড দিয়ে কন্ট্রোল করা যায় না। প্রতিবার পাতা যখন কাটবেন তখনই বাধ্যতামূলকভাবে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যেটা আপনার আগে করতে। অবিলম্বে পাতা পচা রোগের সমাধান না হলে বিপর্যয়ের মুখে পড়বে চা উৎপাদন, আশঙ্কা চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই ম্যাচের সমীকরণই বাংলাদেশকে শ্রীলঙ্কার সমর্থকে পরিণত করেছে। গ্রুপের সবকটি হেরে ইতিমধ্যেই বাদ পড়েছে হংকং। বাংলাদেশকে সুপার 4-এ উঠতে হলে আফগানিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কার। তবে বাংলাদেশের সমর্থন পেলেও সহজেই যেতে হবে না শ্রীলঙ্কার, কারণ নিজেদের দিনে যে কোনো দলকেই হারাতে পারে আফগানিস্তান। ভালো ব্যাটিং বিভাগের সঙ্গে তাদের আছে দুর্দান্ত বোলিং লাইন আপ, সেই সঙ্গে ফিল্ডিংয়ে তারা বিশ্বমানের। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী 4 অক্টোবর হবে নির্বাচন। 20 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে বিসিবির নির্বাচনী কার্যক্রম। 22 ও 23 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, আর মনোনয়নপত্র জমা নেওয়া হবে 25 সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 28 সেপ্টেম্বর। বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচিত হয় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। 171 জন কাউন্সিলরের মধ্যে ঢাকার ক্লাব থেকে আছেন 76 জন। মোট 25 পরিচালক পদের মধ্যে 12 জনই আসবেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় এবং আঞ্চলিক পর্যায় থেকে থাকবেন আরও 10 জন প্রতিনিধি। পরে পরিচালকদের মধ্যে থেকেই নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি। বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে ঢাকার বনানী নৌবাহিনী সদর দফতর সুইমিং কমপ্লেক্সে শেষ হল আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটার পোলো ও ডাইভিং প্রতিযোগিতা 2025। 5 দিনব্যাপী এই আসরে নৌবাহিনী 19টি স্বর্ণ, 4টি রৌপ্য ও 7টি ব্রোঞ্জ জিতে শীর্ষস্থান অধিকার করে। এছাড়া সেনাবাহিনী 4টি স্বর্ণ, 19টি রৌপ্য এবং 12টি ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় এবং বিমান বাহিনী 4টি ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থান অর্জন করে। নৌবাহিনীর সামিউল ইসলাম ও কাজল মিয়া 4টি করে স্বর্ণ জিতে যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সমাপনী দিনে প্রধান অতিথি সহকারী নৌবাহিনী প্রধান অপারেশনস রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় 3 বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও বিপুল সংখ্যক সামরিক সদস্য উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আলোচনার টেবিলে সমাধান দেখছে না বিক্ষোভ সমাবেশে জামায়াতের সেক্রেটারি। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনে গণভোট চায় দলটি। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন দেশের গণতন্ত্রের জন্য ভালো নয়, মন্তব্য মির্জা ফখরুলের। অস্থিতিশীলতার জন্য রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বললেন আমির খসরু। রাজপথ নয়, চলমান বিরোধের নিষ্পত্তি হবে ঐকমত্য কমিশনে বললেন প্রেস সচিব। নির্বাচনী কর্মকর্তারা অনিয়ম করলে মুখোমুখি হতে হবে শাস্তির, নতুন আইনের অনুমোদন। ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই আন্দোলনে গণহত্যা চালায় শেখ হাসিনা সরকার। ট্রাইব্যুনালে বলেন নাহিদ ইসলাম, তার সাক্ষ্য মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেন চিফ প্রসিকিউটর। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, মন্তব্য নির্বাচন কমিশন সচিবের। আদালতের সিদ্ধান্তের উপর আস্থাশীল কমিশন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা ছাত্রদল ও ছাত্র শিবিরের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্রদল সেক্রেটারির।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।